রেকর্ড করি, হ্যাঁ, একটু আপনাদের অনুমতি নিয়ে। সমাজ সচেতনতা নয়, সনাতন সম্প্রদায়কে পথ নির্দেশনার মতো স্বামী বিবেকানন্দের মতো বলবো না, যিনি সম্প্রদায়কে একটা অর্থনৈতিক কর্মসংস্থানে বা সচল করার জন্য যে এককভাবে লড়াই করতে হয়, যে নিজের হাত দিয়ে পলাশ গাইবান্ধার পলাশ বাড়িতে এই হরিশ্চন্দ্র দাদা যে কাজগুলো করে যাচ্ছেন পৃথিবীর ইতিহাসে বিরল। উনি মেডিকেল কলেজ, বৃদ্ধাশ্রম, গুরুকুল এবং বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ বড় উঁচু কৃষ্ণ স্থাপন করেছেন, যেটা আজকে বাংলাদেশের এই এশিয়া মহাদেশে বাংলাদেশের মাটিতে এমন সুন্দর নান্দনিক মন্দির করে পলাশবাড়ি গাইবান্ধা পলাশবাড়ির মানুষদেরকে তীর্থস্থানে পরিণত করেছে। সেই পলাশদাকে আমরা আজকে আমি নিয়ে এসেছি, আমার পরিকল্পনা ছিল। তো দাদা, আপনি পলাশদাকে কিছু প্রশ্ন দেন, আপনি ওনার সাথে পরিচয় হন। দাদা, ভালো লাগবে। আপনি সত্যিটা যে চিন্তাগুলো করেন যে আমাকে এভাবে করতে হবে, বুঝতে পেরেছেন? উনি এক টাকা শিক্ষা করে এই মন্দিরটা করেছেন ওনার জীবনে। উনি জীবন যৌবন সবকিছু। দাদা প্রণাম নেবেন, ভালো আছেন? ভগবানের কিভাবে ভালো আছে? আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ, ভগবান আশীর্বাদ। আমার নাম হচ্ছে চন্দ্র চরণী দাস। আমার বাড়ি গাইবান্ধা জেলা, পলাশবাড়ি থানা। আমি যতটুকু পারতেছি আমি ততটুকুই করতেছি, যেহেতু আমি ভগবানের কাছে কথা দিচ্ছি, এই ভগবান তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আমি তোমার কর্মই করব। সেইটুকু থেকে আমি যতটুকু পারতেছি সবাইকে নিয়ে আমি করতেছি। আচ্ছা, হ্যাঁ দাদা, আগায় যান। আপনাদের মতন একনিষ্ঠ কর্মী আছে বলেই তো সনাতন ধর্মটা টিকে আছে এখনো, তাই না? আপনাদের জন্যই তো টিকে আছে। আচ্ছা, ওই দাদা, আমাদের এখানে একজন প্রফেসর দাদার কাছ থেকে কি জন্য টাকা চেয়েছেন, এই বিষয়টা একটু হরিদা একটু আপনি ক্লিয়ার করবেন। দাদা, আমার কুশল চন্দ্র বর্মন, ইয়া, উনি হচ্ছেন আমাদের বরণ চক্রবর্তী। হ্যাঁ, চক্রবর্তী, উনি ব্রাহ্মণ। উনি কিন্তু একজন ব্রাহ্মণ। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। আমাকে প্রায় আজকে থেকে প্রায় 2 মাস আগে উনি মেসেঞ্জারে আমাকে ফোন দিয়েছে। দাদা কেমন আছেন? আপনি আপনার কাজ আমি খুব অনুপ্রাণিত। দাদা, আপনার এখানে তো অনেক ফান্ড দরকার। আমি দেখেন, আমার মন্দিরে ভক্তবৃন্দ যে পরিমাণ আসে, যদি আমার 1 লক্ষ ভক্ত আসে, যদি 10 টাকা করে দেয় 10 লাখ টাকা। যদি আবার 100 জন আসে, 100 টাকা করে দেয় 1,000 টাকা। তাহলে অবশ্যই এটা ভগবানের মন্দির, ভগবানই তৈরি করবে। তবে আমি ভাবতাম, তখন উনি বললো যে আমি একটা কাজ করে দিচ্ছি, 3-4 কোটি টাকা আমি নিয়ে দিচ্ছি সরকারের বা বিভিন্ন সংস্থার কাছ থেকে। তুমি 5 লাখ টাকা পাঠাও, পাঠাইলে এই টাকাটা যারা খাবে তারা ফান্ডিং তৈরি করে দেবে। আমি বললাম যে 5 লাখ টাকা যে দেবো আমি, সেটা কেন দেবো? আমি যখন নবীর পরে আপনাকে মন্দিরের টাকা আমি আমার আরেকটা কাছ থেকে টাকা নিয়ে আসবো, এটা তার অধিকার আমার নাই। এটা ভক্তদের টাকা, সেই টাকা দিয়ে আবার টাকা নিয়ে আসবো, এটাই মানবো না। আমি 5 লক্ষ টাকা যদি একটা মন্দির করি, সেই মন্দিরটা আমার মন্দিরে থাকবে। আর 5 লক্ষ টাকা যদি আপনাকে দিই, তাহলে আপনার পকেটে থাকবে। আমি টাকাটা কেন দেবো? উনি ফোনটা কেটে দিচ্ছে। এই এটা কত আগে কল দিছিল আপনাকে? এই প্রায় হোটেল, আমি একটা মানে আমার মন্দিরে একটা জঙ্গির একটা ইয়ে হয়েছিল, ঝামেলা হয়েছিল। আমি একক প্রতিবাদ করছি যে আমি প্রায় বাংলাদেশের কম বেশি সবাই জানে প্রতিবাদটা, যে আজকের পর থেকে বাংলাদেশের মন্দির বন্ধ হয়ে গেল। আমি বন্ধ করে দিলাম। বললাম সেনাবাহিনী, লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল স্যার ফোন দিতে, হরিদাস ইউ আর গুড বয়, তুমি মন্দির খোলো, তোমার মন্দিরে আমরা আছি। পরে সেনাবাহিনী 3 দিন পাহারা দিচ্ছে। তারপরে বলছে, হরিদাস তুমি ভালো ছেলে, তোমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অনেক সনাতনী সরকার বিপক্ষে যাবে, সরকারের বিপক্ষে চলে যাবে, তাই তোমার মন্দির তুমি খোলো। এর যেদিন ঘটনা, তার সেদিনই আমাকে ফোন করছে। ওই ভিডিওটি ওনার মাধ্যমে আমার পরিচয়। ও, এরপরে আর কোনো কথা হয় নাই আপনার সাথে, তাই না? না, এরপরে হচ্ছে, এরপরে আমার কয়েকদিন আগে আমার সে কি যেন একটা সংগঠন, ওরা আমাকে বললো, দাদা আপনার মন্দিরে একটা অনুষ্ঠান দিচ্ছি, আপনি এটার সভাপতিত্ব করেন। আমি বললাম, দেখেন
আমি এটা করবো না। তখন এই কুশল বর্মন চক্রবর্তী উনি আমাকে ফোন করে বলল, দাদা আপনাকে ধন্যবাদ, আমি আপনার মন্দিরে আসতেছি, আপনি আমার সাথে পার্সোনালি কিছু কথা বলবেন। এই 5-7 দিন আগে কথা বলছে। আচ্ছা আচ্ছা। তো এই আপনার ওর তো একটা গ্রুপ আছে, সুমন, কুশল, আরও বেশ কিছু লোকজন আছে। ওরা এইভাবে সবার সাথে টাকা পয়সার এই আপনার এই গোলমেল করে থাকে, বুঝছেন? ওদের ধান্দাটা এইটা, ব্যবসাটা এইটা। এখন আপনি তো সচেতন, আপনি ধরতে পারছেন। অনেকে তো ওদের ফাঁদে পাড়া দিয়ে দেয়, টাকা পয়সা অনেকেই খোয়াইছে, অনেকেই কমপ্লেন করে আমাদের কাছে। এটা হলো আমাদের আমাদের এটা একটা কলঙ্ক, এটা কালো অধ্যায়, বুঝছেন? এই কুশল বরণ সুমন রায়, সুমন চৌধুরী না সুমন রায়, এটা আমাদের একটা কলঙ্ক। হ্যাঁ হ্যাঁ। আমাকে বলে যে আপনি এত বড় মন্দির করতে হবে কেন? আমরা আপনার নেতা আছি, আমরা তো বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণ করি। তুমি এত বড় মন্দির দিয়ে হিন্দুদেরকে বিপদে ফেলতেছ, তুমি মেডিকেল কলেজ কেন করবা? এখানে কি শোনা তুমি আছো বাংলাদেশে? দেখছেন, এদের এই হলো এদের চরিত্র। এই মাঝখানে দীপু দাসের ইন্সিডেন্সটা নিয়ে যেই গোলমেলটা করলো, তারপর এই লয়ারের দাদা, ওই যে সময় ওই লয়ারের নামটা যেন কে? রমেন রায়, হ্যাঁ। ওনার সাথেও যে ইনসিডেন্সটা হয়েছে, এটাও বোধ হয় জানা, আপনার জানা আছে না? দাদা আসলে আমি হিন্দুদের কাছে বেশি নির্যাতিত, এই নেতাদের কাছে। বাস্তব কথা। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত রাত্রে আপনারা আমাকে ফোন করেছেন। ভগবানের কি আপনারা ভালো থাকবেন, এবং আমার কাজ যদি ভালো হয় আমার সম্বন্ধে তদন্ত করে পাশে থাকেন। অবশ্যই আপনি যে সময়টার সাথে যোগাযোগ রাখেন। হ্যাঁ, কিভাবে চিল্লা ফাল্লা করে, মানে এরা যে অসুস্থ। কেউ যদি ওই অডিওটা পুরো শোনে, ওই 9-10 মিনিট এসে এমনি বুঝতে পারবে যে এরা মানসিক সমস্যা, এদের মানসিক রিহাব সেন্টারে পাঠানো উচিত। এরা সুস্থ না। তার মানে এরা শুধু আমাদের না, এরা আমার মনে হয় এদের পরিবারকেও বিরক্ত, এদের পরিবারও এদের উপর অতিষ্ঠ। এই যা হয়েছে এটা খুবই বাজে একটা বিষয় হয়েছে। সবাইকে উচিত এটার সাথে যুক্ত যে ব্যক্তিগুলো এই কাজগুলো করছে, ভিন্ন কাজগুলোর সাথে যুক্ত, যেমন এটার সাথে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, সেই প্রত্যেকটা ব্যক্তিকে এসে তাদের কিন্তু বলতে হবে যে আমরা এটা কাজটা ঠিক করিনি। আর না হলে কি করা, আমার কি করণীয়, আমরাও হয়তো আমাদের ভেবে চিন্তে কোনো একটা স্টেপ নিতে হবে। এবং আমি সর্বোপরি বলবো, আমি একটা হিন্দু সোসাইটিতে কাজ করি, আমি চাইবো, আমি সবার কল্যাণ কামনা করি। আমি আসলে এগুলো চাই না। আপনি লক্ষ্য করুন, পরশুদিন থেকে এরকম ডাহা মিথ্যা কথা প্রচার করছে। আজকে আমি 2-3 দিন পরে এসে আমি এটা জবাব দিচ্ছি। আমি 2-3 দিন সহ্য করে যাচ্ছি। হ্যাঁ, মানে আপনি আমার জায়গায় থেকে চিন্তা করুন তো। আজকে আমি হিন্দু জাতির কাজ করতে যাই, আমি যখন এই ভিডিওটা শুট করছি তখন আমার মা ফোন দিছে যে এগুলো কি। আমার মা এখন ইদানিং ফেসবুক ব্যবহার করে, সেও এগুলো দেখছে। তাহলে এই যে মাকে যে বোঝানো, এরা যা করতেছে, অনেক অন্যায় কাজ করতেছে, এরা ঠিক করতেছে না। আমি মনে করি যে তাদের সংশোধন দরকার এবং তাদের সম্মতি দরকার, এবং তারা যারা করছে এগুলোর সাথে যুক্ত, যদি হরিদাস দাম এটা যদি কিছু সে যদি না বলে থাকে, এটা যদি তার ভিডিও না হয়, তারও সেটা ক্লিয়ার করতে হবে। দেবালয় টিভি তাদেরও ক্লিয়ার করতে হবে সব দিক করে, এবং একটা অনুসন্ধানী প্রতিবেদন বা এগুলো করে। এবং এর সাথে অন্য যারা যুক্ত, যে ব্যক্তিগুলোর কণ্ঠ আমরা শুনেছি যে এই হরিদাস দাকে উস্কানি দিচ্ছে, সেই ব্যক্তিদেরও কিন্তু নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে আমাদেরও আমাদের মতন ব্যবস্থা নিতে হবে। আমাদের মতন তো আমাদের কাউকে ওইভাবে কাউকে সামাজিক জীবনে অপমান করা সম্ভব না। আমাদের হয়তো লিগাল ওয়েতে আমাদের যেটা করার আমাদের করতে হবে।